জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যাওয়া মানতে পারেননি ডাক্তার তাসনিম জারা। অসন্তুষ্ট হয়ে তারুণ্য নির্ভর এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। শনিবার সন্ধ্যা 7টার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান জারা। এরপর ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে ঘোষণা দেন। এছাড়া জোট করার প্রতিবাদে দলের আহ্বায়কের কাছে স্মারকলিপি দিয়েছেন আরও ৩০ নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাহিদ ইসলামকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব করে চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি গঠন হয় জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। তারুণ্য নির্ভর এই দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সচিব হন ডাক্তার তানজিম জারা। জুলাই পদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচিতে সরব উপস্থিতিই ছিল তার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনীতির ময়দানে চাউর ওঠে এনসিপি বিএনপির সঙ্গে, আবার কখনো আলাদা ও ছোট মাঝারি দলের সঙ্গে জোটে যাচ্ছে। সবশেষ জামায়াত ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়টি অনেকটা এগিয়ে যায় দলটি, আর এতেই অসন্তুষ্ট হয় দলের অন্যতম শীর্ষ নেতা ডাক্তার জারা। দলের সূত্র ডিবিসি নিউজকে নিশ্চিত করেছেন, জামায়াতের সঙ্গে এনসিপি জোট গঠনের বিষয়ে সোজাসাপটা প্রতিবাদ করেছে ডাক্তার জারা। জামায়াত এনসিপি জোট গঠনের বিষয় যখন আরও পাকাপোক্তর দিকে এগিয়ে যায়, ঠিক তখন দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান ডাক্তার জারা। এরপর ফেসবুক পোস্টে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলে জানান তিনি। এটা সত্য কিনা? হ্যাঁ সত্য। এই যে একটু আগে ওনার ফেসবুক পোস্টে দেখেন, ফেসবুক পোস্টে থার্ড প্যারাটা পড়লেই বুঝতে পারবেন। হ্যাঁ, দিতে চাওয়া হয়েছিল কিন্তু উনি জামাতের সাথে জোটে প্রার্থী হবে না বলেছিলেন। আগামী নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হয়ে তাসনিম জারা ফেসবুকে ঘোষণা দিয়ে গণচাঁদার মাধ্যমে ৪৭ লাখ টাকা তুলেছিলেন। এখন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা তাকে নির্বাচনে চাঁদা দিয়েছিলেন তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিকে তার সঙ্গে আরও ৪ নারী নেত্রীও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন উঠেছে, যদিও বাকিরা এখনো কোনো ঘোষণা দেননি। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেনি। আরও বলা হয়, বিগত সরকারের আমলে 3টি পাতানো নির্বাচন হওয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটায়। কিন্তু এখন দেশ আগের চেয়েও খারাপভাবে চলছে। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে কোনো কার্যকরী পদক্ষেপ তো নেয়নি, বরং নির্বাচনের সময় সরকারিভাবে অস্ত্রের অনুমোদন দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করা হচ্ছে। এমন আরও কয়েকটি কারণ উল্লেখ করে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই জন্য দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে ছবি তোলা, আঙুলের ছাপসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ঢাকা ১৭ আসনের ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হচ্ছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দলের কাণ্ডারি হয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবিসহ ভোটার তালিকায় এতদিন নাম ছিল না তার, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র ও ভোটার হিসেবে নিবন্ধনের জন্য শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসেন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী কমিশন যে কোনো যোগ্য ব্যক্তিকে যে কোনো সময় ভোটার হিসেবে তালিকাভুক্ত করার এখতিয়ার রাখে। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া, নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার ১২ ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। এটা ফুল কমিশনের অনুমতি লাগবে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব। সাধারণ নাগরিকদের মতোই ভোটার হিসেবে নিবন্ধিত হতে সকল প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই ও ছবি আঙুলের ছাপ গ্রহণ সহ সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন তারেক রহমান। এর আগে সকালে কন্যা জাইমা রহমান ও স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করেন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির সমাধিতে। দোয়া ও মোনাজাতে হাদিসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাদির মৃত্যুতে নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে তা দূর হয়েছে। হাত নেড়ে অভিবাদনের জবাব আর মোনাজাতের ইশারা করে শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে কঠোর নিরাপত্তায় বেলা 11:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে আসেন তারেক রহমান। প্রথমে শহীদ ওসমান হাদির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপর তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদির কবর জিয়ারত শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। জিয়ারতের আনুষ্ঠানিকতা শেষে আগারগাঁও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা হয় তারেক রহমানের গাড়িবহর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ পর্যন্ত তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। গাড়িতে বসে হাত নেড়ে নেতাকর্মীদের স্লোগান ও অভিবাদনের জবাব দেন তিনি। নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এর আগে সমাধিস্থলে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের আগমনে নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা ও সংশয় দূর হয়েছে। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই শঙ্কাটা দূর হয়ে গেছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মীরা জানান, প্রিয় নেতার প্রত্যাবর্তনে জেগে উঠেছে বাংলাদেশ। যে উপস্থিতি আজকে বাংলাদেশের মানুষকে নতুনভাবে উজ্জীবিত করছে। তারেক রহমান আমাদের মধ্যে ফিরে আসাতে সকল বয়সী মানুষের মধ্যে একটা উদ্দীপনা জাগরণ তৈরি হয়েছে। আর তরুণদের মতে এই জাগরণ প্রভাব ফেলবে আগামী জাতীয় নির্বাচনে। তার আশাতে যে তারুণ্যের উদ্দীপনা সৃষ্টি হয়েছে, সেই উদ্দীপনাকে কাজে লেগে ইনশাল্লাহ আমরা নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলব। এই জনতাকে কাজে লাগিয়ে আমরা আগামী নির্বাচনে ধানের শীষ নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করবে। শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, হাদির প্রতি শ্রদ্ধা নিবেদন করায় খুশি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি তার প্রথম বক্তব্যে বলছেন, তিনি যদি ক্ষমতায় আসেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বীনি বিধান আছে, সেই দ্বীনি বিধান রেখে উনি কাজ করবেন। আমাদের কাছে মনে হয়েছে যে তার কথাগুলো ইতিবাচক। এখন দেখতে হবে উনি কতটুকু ইতিবাচক কাজ করতে পারেন। সবার প্রত্যাশা তারেক রহমানের হাত ধরেই চলমান রাজনীতির ইতিবাচক পরিবর্তন ঘটবে। তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জেগেছে তারুণ্য, জেগেছে দেশের রাজনীতি। সবাই বলছেন, সকল ষড়যন্ত্রকে দূরে ঠেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভিত্তিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বই সঠিক পন্থা হিসেবে কাজ করবে। এদিন রাজধানী বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বড় ভাই তারেক রহমান। চিরনিদ্রায় শায়িত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াতের পাশাপাশি করেন দোয়া ও মোনাজাত। পরে শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমানের হাদির কবর জিয়ারতের পর আবারও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। হাদির হত্যাকারীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থানে ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর আগে শনিবার সকালে তারেক রহমানের যাতায়াতের সুবিধার্থে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় সংগঠনটি। সকাল 9:30টার দিকে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার থেকেই শাহবাগ অবরোধ করে রাখে ইনকিলাব মঞ্চ। সারা রাত শাহবাগ মোড়ে অবস্থান করেন তারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল থেকেই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেখানকার সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। ইনকিলাব মঞ্চের উদ্যোগে ওসমান হাদির হত্যাকারীর বিচার এবং অতি শীঘ্রই তাকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের মাধ্যমে তাকে অতি শীঘ্রই দৃষ্টান্তমূলক যে বিচারের দাবিতে এখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, এখানে সমর্থকরা, ভক্ত সমর্থকরা এখানে অবস্থান করছে। এখানে কালকে আপনি জানেন যে কাল থেকেই এখানে জুমার নামাজের পর থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ এবং আজকে সকালবেলা এখানে ওসমান হাদির কবর জিয়ারত করতে জনাব তারেক রহমান এখানে এসেছিলেন। তখন কিছুটা সরে তারা এগিয়ে এখানে তারেক রহমানের জন্য জায়গা করে দেন। পরক্ষণেই আবার এখান থেকে তারেক রহমান চলে যাওয়ার পরে তারা আবার এখানে এসে অবস্থান কর্মসূচি করছেন। তারা এখানে বিভিন্ন স্লোগান, বিভিন্ন বক্তব্যের মধ্যে তারা ওসমান হাদির খুনিকে অতি শীঘ্রই গ্রেপ্তার এবং তাকে বিচারের আওতায় মুখোমুখি করার জন্য এখানে অবস্থান কর্মসূচি করছেন। তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলছেন, যতক্ষণে ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার কিংবা বিচারের আওতায় আনা হবে না, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ তারা ছাড়বেন না। তারা জানাচ্ছেন, তারা স্লোগানে জানাচ্ছেন তাদের যে 4 দফা
সেই চার দফার একটি ঘোষণা আসতে যাচ্ছে 10টার সময়। তার আগে যে কাল থেকে তারা ওসমান হাদির যে হত্যাকারী এবং হচ্ছে তাদেরকে এবং সংশ্লিষ্ট যারা এই হত্যাকারীর পিছনে যারা কাজ করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা বলছেন। তারা বলছেন অতি শীঘ্রই এখানে আন্দোলনকারীরা এখান থেকে কোনো পিছপা হবেন না। এবং একই সাথে তারা আজ রাত 10টার সময় একটি ব্রিফিং করার কথা হয়েছে। এবং আপনি জানেন যে এখানে দিনভর ধরে এখানে অবরোধ কর্মসূচি চলছে। তাতে আশেপাশে যে সড়কগুলো আছে সেই সড়কগুলো বন্ধ হয়ে যায়, কিছুটা বিপাকে পড়েছে। এবং একই সাথে যে এই আন্দোলনের অনির্দিষ্ট কালের জন্য যে আন্দোলন কর্মসূচি পালন করছেন তাতে একটি এই বক্তৃতা, এই বিভিন্ন স্লোগান এবং গানের মাধ্যমে তারা সাম্যের কথা বলছেন, তারা ইনসাফের কথা বলছেন। তারা বলছেন এই এরকম হাদি হত্যার যদি দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে অতি শীঘ্রই হয়তো তারা এই যদি হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হয় তাহলে হয়তো আরো এরকম মানুষ আহত বা নিহত হতে পারেন বলেও তারা শঙ্কা করেছেন। তারা একই সাথে জানানোর চেষ্টা করছেন এখানে তারা জানানোর চেষ্টা করছেন যে বিভিন্ন সময় যে ইনসাফের পক্ষে, ইনসাফের জন্য যে হাদির যে বার্তা, সেই বার্তাই তারা নতুন করে হাজারো হাদির জন্ম হয়েছে বলেও তারা এখানে জানিয়েছেন। তারা জানাচ্ছেন আগ্রাসনবাদ এবং একই সাথে যে ফ্যাসিবাদের যে যারা রয়েছেন এই সরকার কিংবা প্রশাসনে যারা রয়েছেন তাদেরকেও অপসারণ করার কথা বলেছেন। তারা একই সাথে জানাচ্ছেন বিভিন্ন স্লোগানে মুখরিত করেছে এই শাহবাগ মোড়। আপনারা জানেন যে গত শুক্রবার থেকে জুমার নামাজ পর থেকে এখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এবং ইনকিলাব মঞ্চের তারা বলছেন, নেতাকর্মীরা বলছেন, সমর্থকরা বলছেন যে যতক্ষণ নাগাদ হাদি হত্যার চিহ্নিত সন্ত্রাসী এবং গুলি যারা করেছেন তাদেরকে এই 16 দিনের মধ্যেও যে গ্রেপ্তার করতে পারেনি এবং সেই গ্রেপ্তারের অবিলম্বে খুনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি। সানি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই, ফটোকার্ডের মাধ্যমে চলা এসব কর্মকাণ্ড সমাজে আতঙ্ক সৃষ্টি করছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য সাংবাদিকতায় এআই এর ব্যবহার, সমস্যার সম্ভাবনা এবং চ্যালেঞ্জ ও ডিজিটাল সিকিউরিটি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এমন কথা বলেন। সংখ্যালঘুদের নিয়ে নানা মহলকে জড়িয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এআই এর পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতারও জরুরি। তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গেমপ্লিফাই এর পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় 2 দিনব্যাপী এই কর্মশালা। কিন্তু এর যেটা সমস্যা এখন আমরা দেখতেছি সেটা হচ্ছে যে ডিপফেক। প্রতিদিন হাজার যারা ভালো মাইন্ডের, যারা ভালো নিউজ করেন তারা আবার খারাপ নিউজও জানেন যে কিভাবে। আমি আওয়ামী লীগের লোক, আমি সারাদিন চাবো যে মানুষের মনে সন্দেহ ঢুকায় দিতে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 216, গোপালগঞ্জ 2-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 216, গোপালগঞ্জ 2। আমার সাথে রয়েছেন সাধারণ মানুষ। কি প্রত্যাশা করছেন সামনের নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হবে তাদের সাথে। আপনাদের এই 2 আসনে আসলে আপনারা কি প্রত্যাশা করছেন, কেমন প্রার্থীদেরকে বিজয়ী করবেন? থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আসলে দেশে একটা ক্রান্তি লগ্ন চলছে। এখন আমাদের সবাই একটা ভালো দেশের জন্য ভালো ক্যান্ডিডেট বসেই চাচ্ছি, যারা আমাদের দেশটাকে ধরতে পারবে। আমাদের এখন দেশ পিছিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা ভালো ক্যান্ডিডেট প্রয়োজন যারা আমাদের দেশকে বা আমাদের গোপালগঞ্জের সাথে থাকতে পারে। আমাদের যেমন একটা বড় প্রবলেম হচ্ছে ঢাকাগামী যে ট্রেনটা, এটা চালু হলেও আমাদের জন্য একটু সুবিধা হয়, আর আমাদের পাশে থাকবে, গরিব দুঃখী মানুষের জন্য যে কাজ করবে আমরা তাকেই চাচ্ছি। জি, আপনার কি মনে হচ্ছে আসলে এই আসনে কি কি সমস্যা রয়েছে?
আসলে মূলত সমস্যা হলো আপনার স্বাস্থ্য খাতে সমস্যা, বেকারত্বর সমস্যা, এই দুইটা সমস্যাই বেশি। কি চাচ্ছেন এই দুটো খাতে? চাচ্ছি বেকারত্বটা দূর হোক, কলকারখানা হোক, আর চিকিৎসা মানটা একটু ভালো হোক। এই দুটাই সমস্যা। কিছু হলে টাকা পাঠায় দেয়, খুলনা পাঠায় দেয়, এটাই বড় সমস্যা আমাকে। আমার গোপালগঞ্জ যদি কোন রোগী অসুস্থ থাকে তাকে কিছু হলে টাকা পাঠায় দেয় না, খুলনা পাঠায় দেয়, আমাকে চিকিৎসা করতে 50,000 রোগী মারা যায়। এই সমস্যা হবে ঢাকার দুর্নীতি বা তো গোপালগঞ্জ দুর্নীতি, একটাই ডাক্তারকে এটি, আর কোন দুর্নীতি এই সমস্যা। আর গোপালগঞ্জে 95% তো মানুষ জনগণ বেকার, খেটে খাওয়ার মানুষ বেশিরভাগ, ব্যবসা বাণিজ্য করে। ভালোভাবে নির্বাচন হোক, আমাকে একটু কাজে উন্নয়ন করুক, আমরা যাতে আর রোডে ঘাটে দোয়ান করি, আমাকে যাতে কেউ উচ্ছেদ না করে, আমাকে যাতে ভালো একটু বাসে, এই ক্যালারের এমপি আমরা আশা করি। আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা আশা করতেছি যেন আগে যে ছিল, রাজা ছিল, যে ছিল রিক্সা ভ্যান, ভালোভাবে কাজ কাম করতে পারছি, কামাই করতেছি। আর এখন বর্তমান যে সিচুয়েশন হয়েছে, কামাই করে খাতে পারতেছি না, চাইল ঘরে নিতে পারতেছি না, কিভাবে আমরা রিক্সা চালাই যাবো। চাই যে কোনো যে রাজাই আসুক, যে আমাদের এই সিটে এমপি হোক, চাই সে সৎ বিনিয়োগ হয়ে গরিব দুঃখের সে থাকবে, সে আশা আমরা কামনা করি। আর কোনো নাই। আর আমাদের এই হসপিটালে যারাই যাক, ওই গরিব দুঃখী কি তো তোয়াক্কাই করে না, নাই ওই আর ওষুধগুলো ওষুধ কোনো লাগে তো, মানে সরকার আমাদের হসপিটাল দেখে না বলে মনে করেন এখন যত ঔষধ আছে ঔষধ বাহির কিনা লাগে। আগে তো ঔষধ সরকারি থেকে মানে হসপিটাল থেকে দিত, এখন ওষুধগুলো হসপিটাল থেকে দেয় না, মানে হ্যাঁ ওষুধ লেখে হাজার টাকা দিয়ে মানুষ অন্য জায়গা থেকে ওষুধ কিনে দেয়। জি দর্শক, দেখছিলেন CSRM নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমার সাথে যুক্ত ছিলেন এখানকার সাধারণ মানুষ, কি সমস্যা সেগুলো তুলে ধরছেন, এবং ভবিষ্যতে যে প্রার্থী এখানে আসবেন তার কাঁধেই এসব দায়িত্ব নিতে হবে, এমনটাই কিন্তু তারা বলছিলেন। পরবর্তী আয়োজন আগামীকালকে সকাল 10টায় অন্য কোনো প্রার্থীদেরকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। কিশোরগঞ্জে আলোচিত পাগলা মসজিদের দান বাক্সে 35 বস্তা এবার মিলেছে 11,78 লাখ টাকা। এর আগে চলতি বছরের 30শে অগস্ট দান বাক্স খুলে পাওয়া গিয়েছিল 32 বস্তা টাকা। তখন 4 মাস 18 দিনে জমা পড়েছিল 12,09,37,220 টাকা। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি দান বাক্স খুলে এবার পাওয়া গেল 35 বস্তা টাকা। 3 মাস 27 দিন পর সকাল 7টার দিকে বাক্সগুলো খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেনের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলার কাজ শুরু হয়। এ খবর শুনে মসজিদের আশপাশে ভিড় করেন উৎসুক মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত হাঁস, মুরগি, গরু, ছাগল সহ নানা ধরনের জিনিসপত্র দান করেন অনেকে। আয়সা দান করলাম, দেখলাম চারপাশ ভালোই লাগলো, এই প্রথম আসছি, ভালো লাগছে। সারাদিন গণনা হবে, সন্ধ্যা হয়তো এটা রেজাল্ট দিবে, এটা দেখার জন্য আমি আসছিলাম আর কি এখানে। ভাই এমন একটা জায়গা যেখানে হচ্ছে দোয়া করলে সব ইচ্ছা পূর্ণ হয়, তাই আমি পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এখানে। আল্লাহর কাছে সহায়তা চাইতে আসছি, দান দক্ষিণা করলাম। মসজিদের দ্বিতীয় তলায় শুরু হয় গণনা কার্যক্রম। অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র, মসজিদের স্টাফ, রূপালী ব্যাংকের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা আমাদের মাদ্রাসা থেকে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা থেকে আমরা 250 ছাত্র আসছি এই টাকা গণনার কাজে। আসলে আমাদের এটা ভালোই লাগতেছে। অনেকের আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা দান করে, যে ওনাদের একটা আস্থা হয়ে গেছে যে এই জায়গার মধ্যে যদি কেউ দান করে তাই আল্লাহ তাআলা হয়তো বা কবুল করে। মসজিদের হিসাবে এখন পর্যন্ত দানের 104 কোটি টাকা জমা রয়েছে। এই খোলাটা নির্ভর করে সিন্ধুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্ধুক ভরার উপরে। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। দান বাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যেটা চমৎকারভাবে এটা নিরাপত্তা এবং এটার রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে। এবার গেল বছরের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।
পৌষের শুরুতে শীতের দেখা মিললেও হঠাৎই জেঁকে বসেছে শীত। উত্তর পশ্চিমাঞ্চলে কয়েকটি জেলায় বইছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী জেলার উপর দিয়ে বইছে এই শৈত্যপ্রবাহ, যা আজ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা এবং কুয়াশায় প্রকোপ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পুরো জেলা। আন্তর্জাতিক প্রসঙ্গ। শীতকালীন ঝড় ডেভিনের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। মার্কিন আবহাওয়া বিভাগ বলছে স্থানীয় সময় শুক্রবার মধ্য পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে বইছে ঝোড়ো হাওয়া, সাথে রয়েছে তীব্র তুষারপাত। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে 1800টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস থেকে শুরু করে মধ্য পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে ধেয়ে আসে শীতকালীন তুষার ঝড় ডেভিন। এর প্রভাবে ওই অঞ্চল জুড়ে দেখা দিয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া সহ তীব্র তুষারপাত। দেশটির আবহাওয়া বিভাগ বলছে সপ্তাহের শুরুতে কানাডা থেকে বয়ে আসবে আর্কটিক ঠান্ডা বাতাস, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তাপমাত্রা আরও কমে বাড়বে তুষারপাতের পরিমাণ, একই সাথে বইবে শক্তিশালী হিমশীতল বাতাস। ফলে সতর্কতার আওতায় সেখানকার 4 কোটিরও বেশি মানুষ। ঝড়টির আঘাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে বিপর্যস্ত বিমান চলাচল। দেশটির ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট অ্যাওয়ার এর তথ্য অনুযায়ী এ পর্যন্ত বাতিল হয়েছে 1800টিরও বেশি ফ্লাইট, আর বিলম্বিত হয়েছে কয়েক হাজার ফ্লাইট। ঝড়ে গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখছে নিউ ইয়র্ক সিটি। কর্তৃপক্ষ জানায় সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে শহরটির জন এফ কেনেডি, লা গার্ডিয়া ও নিউ ইয়র্ক বিমানবন্দরে। এদিকে অতিবৃষ্টি ও বন্যায় নাকাল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেস সহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধসের ঝুঁকি। পর্যটন এলাকাগুলোতে এখনও জারি রয়েছে নিষেধাজ্ঞা, পাশাপাশি চলছে উদ্ধার কার্যক্রম। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।